এবার তোমার বাঘ তুমি নাও। আমার বাঘ? বাঘের গায়ে কি আমার নাম লেখা আছে? নাম লিখতে আর কতক্ষণ লাগে বলো তো এখনই? তা দরকার নেই, লাকি বোনটা আমায় দেবেন। বীরেশ্বর লুতার হাত চাপিয়া ধরিয়া বলিল, নমস্কার। এক সময় ছিল যখন গল্প শোনা হতো হ্যারিকেনের আলোয় কিংবা ঘুমের আগে। সেই গল্পগুলো আবার ফিরে আসছে বাংলা সাহিত্যের অমূল্য গল্পের ভাণ্ডার থেকে। আপনারা শুনছেন গল্প, কবিতা এবং, যেখানে শুধু গল্প শোনা নয়, অনুভব করা হয়। যেখানে গল্প শুনে মন। পুরুষ মাকড়সা প্রেমে পড়িলে প্রেয়সীর সম্মুখে নানাবিধ অঙ্গভঙ্গি সহকারে নৃত্য করিয়া থাকে, কিন্তু মিলন ঘটিবার পর নৃত্য করিবার মতো মনোভাব আর তাহার থাকে না। প্রেমমুগ্ধা স্ত্রী মাকড়সা তাহাকে গ্রাস করিয়া উদরাস্বাদ করিয়া ফেলে। যাহার 8টা পা এবং 16টা হাঁটু আছে, সে যে সুযোগ পাইলে নৃত্য করিবে তাহাতে বিস্ময়কর কিছু নাই। পরন্তু অতগুলো পা ও হাঁটু না থাকা সত্ত্বেও মানুষ অনুরূপ অবস্থায় ঠিক অনুরূপ কার্যই করিয়া থাকে। ডারউইন মহাশয়ের কথা সত্য হইলে স্বীকার করিতে হয়, মাকড়সার সঙ্গে আমাদের রক্তের সম্বন্ধ আছে। হয়তো নারী জাতির সম্মুখে নৃত্য করিবার স্পৃহা আমরা উত্তরাধিকার সূত্রে লাভ করিয়াছি, এবং নারী জাতিও যখন আমাদের সঙ্গের মতো নৃত্য দেখিয়া বিবাহ গ্রাস করিয়া ফেলে, তখন তাহারা তাহাদের আদিম অতিবৃদ্ধ পিতামহীর মৌলিক বৃত্তিরই অনুসরণ করে। কিন্তু এসব বাজে কথা। কাজের কথা এই যে আমরা অহরহ নানা কলাকৌশল দেখাইয়া নারীকে ধাপ্পা দিবার চেষ্টা করিতেছি, কিন্তু ধাপ্পা টিকিতেছে না। নারীর মোহমুক্ত চোখে বারংবার ধরা পড়িয়া যাইতেছে। উদয়শঙ্করের গলায় যিনি মাল্য দিবেন, তিনি জানিয়া বুঝিয়াই দিবেন। শ্রীমতী লুতারানী ও শ্রীমান বীরেশ্বরের মধ্যে প্রণয় ঘটিত একটা জটিলতার সৃষ্টি হইয়াছিল। বলিয়া রাখা ভালো যে এই প্রেমের প্রতিবন্ধক আর্থিক, সামাজিক, ঐহিক, দৈহিক, পৈতৃক বা পারত্রিক কিছু মাত্র ছিল না। কিন্তু প্রতিবন্ধক না থাকিলেই যদি মিলন ঘটিত, তবে আর ভাবনা ছিল কি? যাও, কবির ভাষায়, খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, মনের পাখি ছিল বনে। লুতা কলিকাতায় পিতৃভবন রূপ স্বর্ণপিঞ্জরে কালচারের ঝাল লঙ্কা লাল ঠোঁটে ধরিয়া খুঁটিয়া খুঁটিয়া আহার করিত, এবং জমিদারের ছেলে বীরেশ্বর মনে মনে শিকার করিয়া বেড়াইত। সহসা কি করিয়া দুইজনে দেখাশোনা হইয়া গেল। তারপরেই উক্ত প্রণয় ঘটিত জটিলতা, এবং তারপরেই বীরেশ্বর লুতার সম্মুখে মেটাফরিক্যালি নাচিতে শুরু করিয়া দিল। লুতার ঠোঁটে হাসি, চোখে কৌতুক, সেই নৃত্য উপভোগ করিতেছে, কদাচিৎ হাততালে দিয়া তাহা জানাইয়া দেয়। উৎসাহিত বীরেশ্বর আরও বেগে নৃত্য করে। নাচিতে নাচিতে লুতার কাছে ঘেঁষিয়া আসে, কিন্তু লুতা মৃদু হাসিয়া অলক্ষিতে সরিয়া যায়। নর্তক ও দর্শকের মধ্যে ব্যবধান পূর্ববৎ থাকিয়া যায়, কমে না। কিন্তু ব্যাপারটা ক্রমে দুর্বোধ্য হইয়া দাঁড়াইতেছে। স্পষ্ট ভাষায় না বলিলে চশমা পরা অস্পষ্টদর্শী পাঠক বুঝিবেন না। একদিন সন্ধ্যার পর লুতাদের ড্রয়িং রুমে লুতা ও বীরেশ্বর বসিয়াছিল। লুতার ডাক্তার বাবাও এতক্ষণ ছিলেন, কিন্তু হঠাৎ ফোনে রোগীর আহ্বান পাইয়া তিনি বাহির হইয়া গিয়াছেন। বীরেশ্বর উঠিয়া আসিয়া লুতার পাশের চেয়ারে বসিল। তাহার গায়ে সিল্কের পাঞ্জাবি, ঢিলা আস্তিনের ভেতর হইতে 3.5 ইঞ্চি চওড়া কবজি সমেত বাহু খানিকটা দেখা যাইতেছে। সেই ঈষৎ হস্ত সঞ্চালনে বাহু আরও খানিকটা মুক্ত করিয়া দিয়া অলস কণ্ঠে বলিল, আজ ব্যায়াম সঙ্গের মিটিংয়ে বক্তৃতা দিতে হলো। বিস্ময়ের প্রশংসা তরলিত স্বরে লুতা বলিল, আপনি বক্তৃতা দিতেও পারেন? পারি যে তা নিজেই জানতুম না, কিন্তু বলতে উঠে দেখলুম পারি। কি বক্তৃতা দিলেন? এই স্বাস্থ্য, ব্যায়াম, শিকার সম্বন্ধে 2-4 কথা। সকলেই বেশ মন দিয়ে শুনলে। আপনি শুনেছি একজন মস্ত শিকারী। কি শিকার করেন? বাঘ, ভালো, তাছাড়া আর কি শিকার করব? সিংহ তো আর
আমাদের দেশে পাওয়া যায় না। কটা বাঘ মেরেছেন? গোটা আষ্টেক হবে। আমার বাড়িতে যদি কখনো যাও, দেখবে তাদের মুন্ডু শুদ্ধ চামড়া আমার ঘরে সাজানো আছে। যাবে লুতা? একদিন চলো না? আপনার খুব সাহস না? এবার তোমার জন্য একটা বাঘ মেরে নিয়ে আসবো, কি বলো? সত্যি? হ্যাঁ। লুতা একখানা হাত নিজের হাতের মধ্যে তুলিয়া বীরেশ্বর বলিল, বাঘের বদলে তুমি আমায় কি দেবে বলো? আস্তে আস্তে হাত ছাড়াইয়া লইয়া লুতা বলিল, কি দেব? বাঘের বদলে কি দেওয়া যেতে পারে? আচ্ছা, আপনাকে ভালো একটা প্রশংসাপত্র দেব। তার বেশি কিছু আর নয়। প্রশংসাপত্রের চেয়ে আর আপনার কি চাই? ওর চেয়ে বড় আর কি আছে? আজ উঠতে হলো, 8:30 বেজে গেছে। 50 মাইল স্পিডে মোটর চালিয়ে যদি যাই, তবু বাড়ি পৌঁছতে 2 ঘন্টা লাগবে। গাড়ি বারান্দার সম্মুখে আয়নার মতো ঝকঝকে দীর্ঘাকৃতি একখানা মোটর দাঁড়াইয়াছিল। লুতা বীরেশ্বরকে বিদায় দিতে আসিয়া বলিল, কি চমৎকার গাড়ি! নতুন কিনলেন বুঝি? হ্যাঁ, 12,000 টাকা দাম নিলে, মন্দ নয় জিনিসটা। তারপর বীরেশ্বর বোধ হয় 50 মাইল স্পিডে বাড়ির দিকে রওনা হইল। লুতা ফিরিয়া আসিয়া বসিল। তাহার মুখে মোনালিসার গূঢ় রহস্যময় হাসি। ও হাসিটা কিন্তু মোনালিসার নিজস্ব নয়। সকল নারী সময় বুঝিয়া ওই রকম হাসিয়া থাকে। লুতার বাবা ফিরিয়া আসিয়া জিজ্ঞাসা করিলেন, বীরেশ্বর চলে গেছে? হ্যাঁ। বীরেশ্বর বাবুর মতো এমন সর্বগুণমণ্ডিত লোক দেখা যায় না। তিনি বক্তৃতা দিতে পারেন, বাঘ মারতে পারেন, 50 মাইল স্পিডে গাড়ি চালাতে পারেন, শুধু নাচতে পারেন কিনা এ খবরটা এখনো পাইনি। বাবা, বীরেশ্বর বাবুর ভেতরের সত্যিকার মানুষটি কেমন? জানি না। লুতার চোখ দুটি এবার ক্রুদ্ধ সজল হইয়া উঠিল। কেন ওরা কেবলই অভিনয় করে? কেন এত যত্ন করিয়া সত্যকার মানুষটিকে লুকাইয়া রাখে? ছদ্মবেশের এই ভাঁড়ামি দেখিয়া লুতার লজ্জা করে, আর তাহাদের নিজের লজ্জা নাই। কিন্তু লুতা মুখে কিছু না বলিয়া ধীরে ধীরে ঘর হইতে উঠিয়া গেল। দিন 7 পরে বীরেশ্বর ফিরিল। তাহার মোটরের পিছনে একটা প্রকাণ্ড বাঘের মৃতদেহ বাঁধা। লুতা দ্বিতলের জানলা হইতে দেখিয়াছিল, কিন্তু নামিয়া আসিতে বিলম্ব করিল। যখন নামিল, তখন বীরেশ্বর তার বাবার কাছে বাঘ শিকারের গল্প করিতেছে। লুতাকে দেখিয়া বীরেশ্বর বলিল, তোমার বাঘ এনেছি। লুতা স্ত্রী জাতি, সে বিস্ময় প্রকাশ করিল। তারপর কৌতূহল ও শেষে আনন্দ জ্ঞাপন করিয়া বীরেশ্বরের বীরত্বের মূল্য অযথা বাড়াইয়া দিল। বাঘ পরিদর্শন হইল। তারপর বীরেশ্বর আবার বাঘ শিকারের গল্প আরম্ভ করিল। লুতার বাবা কাজের লোক, ক্রমাগত বাঘ শিকারের গল্প শুনিবার তাহার অবকাশ নাই। তিনি এক ফাঁকে অপসৃত হইয়া পড়িলেন। কাহিনী শেষ করিয়া বীরেশ্বর বলিল, এবার তোমার বাঘ তুমি নাও। আমার বাঘ? বাঘের গায়ে কি আমার নাম লেখা আছে? নাম লিখিতে আর কতক্ষণ লাগে বলো তো এখনই? তার দরকার নেই, লাকি বোনটা আমায় দেবেন। বীরেশ্বর লুতার হাত চাপিয়া ধরিয়া বলিল, লুতা, এবার তোমার পালা, তুমি আমায় কি দেবে? হাত টানিয়া লইয়া লুতা বলিল, ও, ভুলে গিয়েছিল, দাঁড়ান, প্রশংসাপত্রটা লিখে পাঠিয়ে দিচ্ছি। বলিয়া সহাস্য মুখে উপরে চলিয়া গেল। সুতরাং দেখা যাইতেছে, ঐহিক এবং দৈহিক, পৈতৃক এবং পারত্রিক প্রতিবন্ধক না থাকিলেও প্রণয়ের পথ কণ্টকাকীর্ণ। ক্রুদ্ধ বীরেশ্বর বাঘ লইয়া ফিরে গেল এবং 10 দিন ধরিয়া মেজাজ এমন তিরিক্ষে করিয়া রাখিল যে আত্মীয় পরিজন সকলেই সন্দেহ করিল মৃত বাঘের প্রেতাত্মা তাহার স্কন্ধে ভর করিয়াছে। কিন্তু 11 দিনের দিন হঠাৎ তাহার রাগ পড়িয়া গিয়া আবার নৃত্যলিপ্সা জাগিয়া উঠিল। সে টেলিফোনে লুতাকে ট্রাঙ্ক কল দিল। ওদিকে এই 10 দিনে লুতাও কিছু ম্রিয়মাণ হইয়া পড়িয়াছিল।
নৃত্য দেখিলে রাগ হয়, আবার না দেখিলেও মন খারাপ হইয়া যায়। ইহাই নারী জাতির স্বভাব। বীরেশ্বর টেলিফোনে বলিল, তোমার লাকি বোন তৈরি হয়ে এসেছে। তৈরি হয়ে এসেছে? কোথা থেকে? শ্যাকরা বাড়ি থেকে একটা ব্রোচ পাঠিয়ে দিতে পারি? আপনার বুঝি কাজ আছে, নিজে আসতে পারবেন না? হ্যাঁ, তোমার ঘড়িতে কটা বেজেছে? 3:05। কেন? আচ্ছা, 4:05 আমি গিয়ে পৌঁছবো। হ্যাঁ, 1 ঘন্টায় 70 মাইল? না না। কিন্তু বীরেশ্বর আর কিছু শুনিল না। টেলিফোন ফেলিয়া গ্যারেজের দিকে ছুটিল। ঠিক 4:03 লুতাদের বাড়ির সম্মুখে একটা বিরাট শব্দ হইল, লোমর্ষণ কাণ্ড। 70 মাইল নিরাপদে আসিয়া বীরেশ্বরের মোটর লুতার দ্বারের কাছে চিত হইয়া পড়িয়াছে। একটা লোহা বোঝাই 3 টন লরি যাইতেছিল, তাহারই সহিত ঠোকাঠুকি। মোটরের তলা হইতে বীরেশ্বরের সংজ্ঞাহীন দেহ বাহির করা হইল। তারপর ধরাধরি করিয়া লুতাদের বাড়িতে তোলা হইল। বাড়িতেই ডাক্তার। তিনি পরীক্ষা করিয়া বলিলেন, ভয় নেই, মুখের আঁচড়গুলো মারাত্মক নয়, তবে বাঁ পায়ের টিবিয়া ভেঙে গেছে। বলিয়া ধনুষ্টঙ্কারের ইঞ্জেকশন প্রস্তুত করিতে লাগিলেন। প্রাণের ভয় নেই? না, কিছুদিন বাবাজিকে একটু খুঁড়িয়ে চলতে হবে এই পর্যন্ত। বীরেশ্বরের নৃত্যজীবনের যে এই সঙ্গে অবসান হইয়াছে তাহা কেহ লক্ষ্য করিল না। 1 ঘন্টা পরে বীরেশ্বরের জ্ঞান হইল। তখন সে সর্বাঙ্গে ব্যান্ডেজ লইয়া বিছানায় শুইয়া আছে। লুতা তাহার পাশে একটি টুলের ওপর উপবিষ্ট। লুতা বলিল, কেন এত জোরে গাড়ি চালিয়ে এলেন? না হয় 2 ঘন্টা। লুতা! বাঁশি ভাঙিয়াই যে তাহার বেসুরো আওয়াজ সুরে ফিরিয়া আসিয়াছে, লুতা তাহা বলিল না। সে উঠিয়া বীরেশ্বরের ব্যান্ডেজ বাঁধা মস্তকটি বুকের মধ্যে জড়াইয়া লইল। বলিল, অত চেঁচিও না, পাশের ঘরে বাবা আছেন। এতদিন খালি ছেলে মানুষে করলে কেন? কেন নিজের সত্যিকার পরিচয় দিতে এত দেরি করলে? কিন্তু বীরেশ্বরের সত্যিকার পরিচয় দেওয়া তখনও শেষ হয় নাই। সে কিছুক্ষণ দাঁতে দাঁত চাপিয়া চুপ করিয়া রহিল। তারপর চাপা যন্ত্রণা সুরে বলিয়া উঠিল, লুতা, মাথা ছেড়ে দাও। উহ উহ, অত জোরে চেপো না, বড্ড লাগছে। লুতারানী দুর্বল অসহায় পুরুষকে তাহার বুভুক্ষু বক্ষে গ্রাস করিয়া লইল। এইরূপে প্রকৃতির আদিমতম বিধান সার্থক হইল এবং প্রত্যহ হইতেছে।